আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শ্বশুর মশাই গাড়ি দ্রুত গতিতে ড্রাইভ করছে, তবুও মনে হচ্ছে ধীরে ধীরে যাচ্ছে। পথ যেন শেষই হচ্ছে না। সামিয়ার অবস্থাও ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালো। সামিয়াকে কোলে নিয়ে ভিতরে দৌড় দিলাম। ডাক্তার সামিয়াকে দেখার পর বলল, সরি স্যার, ম্যামের অবস্থা এখন বেশ খারাপ। ম্যামের টিউমারটা লাস্ট স্টেজে চলে এসেছে, এখন আমরা কিছু করতে পারবো না। এছাড়া আমাদের এখানে বর্তমান ভালো ডাক্তার নেই। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকাতে নিয়ে যান, সেখানে ভালো ভালো ডাক্তার আছে। আমি তাদেরকে মেডিকেল টিম গঠন করার জন্য বলছি। সামিয়াকে নিয়ে এয়ারপোর্টে আসলাম। ঐশীর নানু এখানকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তাড়াতাড়ি ফ্লাইটের ব্যবস্থা হয়ে গেল। আমি, ঐশী আর ঐশীর নানু সামিয়াকে নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে আসার পর সামিয়াকে মেডিকেলে নিয়ে গেলাম। দুজন ডাক্তার সামিয়াকে বলল, ও মাই গড, রোগী তো সিরিয়াস। আমি কান্না করতে করতে ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার ওয়াইফ সুস্থ হবে তো? ডাক্তার আমার কাঁধে হাত রেখে বলল, প্লিজ আপনি শান্ত হন, আমরা বোর্ড গঠন করছি, আমরা দেখছি, আপনি আল্লাহকে ডাকুন। ডাক্তাররা সামিয়াকে ওটিতে নিয়ে গেল। আমি আর আমার মেয়ে ওটির বাইরে বসে থেকে কান্না করছি। ঐশী শুধু মামনি মামনি বলে কান্না করতেছে। ঐশী আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই, আমার মামনিতে হইতে, আমার মামনিতে ওই লোদগুলো কোথায় নিয়ে গেল? ঐশীর কপালে একটা চুমু দিয়ে বললাম, আম্মু, তোমার মামনিকে ওই লোকগুলো ভালো করার জন্য নিয়ে গিয়েছে। ঐশী খুশি হয়ে বলল, সত্যি আমার মামনি ভালো হয়ে যাবে। আম্মু, তুমি কান্না করো না, ঠিক আছে? ঠিক আছে বাবাই। বাবাই, মামুনি ভালো হয়ে গেলে আমরা আবার শপিং করতে যাব, ঠিক আছে? আমি ঐশীকে বুকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। এত ছোট বাচ্চার চিন্তাধারা কতটা গভীর। তার মামনি ভালো হয়ে গেলে তাকে নিয়ে শপিং করতে যাবে, কিন্তু জানি না সে তার মায়ের মুখে ঐশী ডাক্তার শুনতে পারবে কি না। জানি না আর কোনো দিন সে মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে কি না। জানি না আমিও আমার প্রিয়সীর সাথে এই রঙিন দুনিয়ার রং তামাশায় মেতে উঠতে পারবো কি না। এগুলো ভাবতেছি আর ঐশীকে জড়িয়ে ধরে কান্না করতেছি। ঐশী আমাকে কাঁদতে দেখে বলল, বাবাই, তুমি কান্না করতে তো কেন? আমাদের শপিং করতে নিয়ে যাবে না? আমি ঐশীর হাতে চুমু দিয়ে বললাম, নিয়ে যাব আম্মু। তোমার মামনি সুস্থ হলে তুমি, আমি আর তোমার মামনি একসাথে যাব। ঐশীর সাথে কথা বলতেই ঐশীর নানু এসে বলল, শাহিদ, তুমি মনে হয় সকালে কিছু খাওনি, এগুলো খেয়ে নাও। না বাবা, আমি খাবো না। একটু খাও, নাহলে শরীর খারাপ করবে। ঐশীর নানুর জোড়াজড়িতে একটু খেলাম। খাওয়ার রুচি ছিল না। আমি না খেলে আবার আমার মেয়ে খাবে না, তাকে খাওয়ানোর জন্য একটু খেলাম। আর হ্যাঁ, সামিয়ার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে সামিয়ার ব্যাপারে কিছুই বলিনি। যদি সামিয়ার অসুস্থতার কথা সামিয়ার আম্মুকে বলি, তাহলে সামিয়ার আম্মু আরও অসুস্থ হয়ে পড়বে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়ে এসে বললেন, স্যার, অপারেশন সাকসেসফুল, কিন্তু কিন্তু কি ডাক্তার? 12 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে রোগী কোমায় চলে যেতে পারে। টিউমারটা লাস্ট স্টেজে চলে গিয়েছিল, যার ফলে অপারেশন করার সময় মস্তিষ্কে কিছুটা চাপ পড়ে। এখন সব কিছু মহান আল্লাহর হাতে, আপনি তার কাছে দোয়া করুন। ডাক্তার চলে যাওয়ার পর আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ঐশীকে ওর নানু বাইরে ঘুরতে নিয়ে গেছে। সামিয়ার কথাগুলো আমার মনে পড়ছে। সে আমাকে এখন আগের মতোই ভালোবাসে, কিন্তু তার অনিশ্চিত জীবনে আমাকে জড়াতে চায়নি বলে আমাকে ইগনোর করে গেছে। আমার ভালোবাসার জন্য সে আমার জায়গায় কাউকে বসাতে পারেনি। তাকে ছাড়া আমি কিভাবে জীবনের বাকিটা সময় কাটাবো? হে আল্লাহ, আপনি শুধু আমার সামিয়াকে ক্ষমা করে দেন। দীর্ঘ 12 ঘন্টা ওটির দরজার পাশে বসে থেকে কাটিয়ে দিলাম। এখনও সামিয়ার জ্ঞান ফিরেনি। মনের মধ্যে ভয় হচ্ছে, সামিয়াকে কি আর পাবো না? মাথা হেলে কান্না করছি। পাশেই ঐশী আর তার নানু বসে আছে। নার্স ওটি থেকে বের হয়ে এসে বলল, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। নার্সের কথাটা যেন আমি নিজের কানেও বিশ্বাস করতে পারছি না।
দৌড়ে সামিয়ার কাছে গেলাম। দেখি আমার সামিয়ার বেডে শুয়ে আছে। আমাকে দেখার পর হাত দিয়ে কাছে ডাকছে। আমি সামিয়ার কাছে যেয়ে সামিয়ার পাশে বসে সামিয়ার হাত ধরে কান্না করতে লাগলাম। মনে হচ্ছে যে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কোনো হারানো রত্নকে ফিরে পেয়েছি। সামিয়া ওর হাত দিয়ে আস্তে আস্তে আমার চোখের পানি মুছে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই তুমি কান্না করছো কেন? জানো না তোমার কান্না আমার সহ্য হয় না। আমি সামিয়ার কপালে চুমু দিয়ে বললাম, কলিজা, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কলিজা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। সামিয়া আমার মাথার পিছনে হাত দিয়ে নিজের দিকে টেনে কপালে একটা চুমু দিয়ে বলল, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। জানো, আমাকে অপারেশন করানোর আগে আমি শুধু তোমাকে দেখতে চাওয়ার কথাই বলেছিলাম, কিন্তু শয়তান ডাক্তারেরা আমার কথা শুনেনি। আচ্ছা, আমাদের মেয়ে কোথায়? মেয়ে আর মেয়ের নানু বাইরে বসে আছে, তুমি থাকো, আমি নিয়ে আসছি। বাইরে থেকে ঐশীকে নিয়ে ভিতরে আসলাম। সাথে ঐশীর নানু আছে। ঐশী তার মামনিকে দেখে জড়িয়ে ধরতে চাইলে আমি আটকে বললাম, হ্যাঁ বাবাই, বুঝেছি। ঐশী ওর মায়ের মাথার কাছে বসে পড়ল। সামিয়া ঐশীকে তার কাছে টেনে নিয়ে বলল, আব্বু, তুমি সকালে খেয়েছো? হ্যাঁ মামুনি, বাবাইয়ের সাথে খেয়েছি। জানো মামুনি, বাবাই তোমার জন্য অনেক রান্না তুলেছে। সামিয়া ঐশীর কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তাই? হ্যাঁ, আর বলেছে তোমার মামুনি ভালো হয়ে দিলে আমালে আজ তোমালে নিয়ে শপিং করতে যাবে। মেয়ের কথা শুনে মেয়ের মা ফিক করে হেসে দিল। অপরদিকে ঐশীর নানুও হেসে দিল। সামিয়া ঐশীর নানুর হাসি শব্দ শুনে মাথা ঘুরে ঐশীর নানুকে দেখতে পেয়ে বলল, বাবা কেমন আছো? ঐশীর নানু সামিয়ার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে এই অবস্থায় রেখে কেমন করে ভালো থাকি বল? তোর এখন কেমন লাগছে? ভালো। নার্স রুমে ঢুকে সামিয়ার কথা শুনতে পেয়ে বলল, ম্যাম, আপনি এখন বেশি কথা বলবেন না। কথা বললে আপনার মস্তিষ্কে চাপ পড়তে পারে, পরবর্তীতে প্রবলেম হতে পারে। ঠিক আছে। এরপরে সামিয়াকে কেবিনে শিফট করা হলো। ঐশীর নানুর অফিসে একটা জরুরি মিটিং থাকায় সে সিলেটে চলে গেল। যদিও তিনি সামিয়া রেখে যেতে চাইছিল না, আমিও জোর করে পাঠিয়ে দিয়েছি, কেননা তার অফিস আছে, আর অফিস সামলানোর তিনি ছাড়া কেউ নেই। আমি আর ঐশী সামিয়ার কাছে আছি। 1 সপ্তাহ হাসপাতালে রাখতে হবে। রাতে রেস্টুরেন্ট থেকে স্যুপ নিয়ে এসে সামিয়াকে খাইয়ে দিলাম। এরপরে আমার আর আমার মেয়ের জন্য নিয়ে আসা বিরিয়ানি খেলাম। আমার মেয়েটা আবার বিরিয়ানি পাগলি, তার জন্যই মূলত নিয়ে আসা, যদিও আমাকে বিরিয়ানি ভালো লাগে। রাতে ডিনার শেষ করে বেডের একপাশে ঐশীকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ সে তার মামনিকে ছাড়া শোবে না। সামিয়ার মাথায় কাছে বসে সামিয়ার মাথাটা আমার কোলে নিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলাম। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমাবে না? সারাদিন অনেক কষ্ট করেছো। আমার এসব কষ্ট কিছুই মনে হয়নি, তোমাকে ফিরিয়ে পেয়েছি, এটাই অনেক। তাই তুমিও আমার পাশে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি এভাবে ঠিক আছি, আর এখন আমার আদরের প্রয়োজন নেই। সুস্থ হও, তারপরে না হয় আমি আদর আদায় করে নিব। সামিয়া আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে মুচকি হেসে বলল, তোমার তো শুধু এই সবই, একটুও চেঞ্জ হওনি তো দেখছি। পুরোটাই চেঞ্জ হয়েছিলাম, কিন্তু এখন ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে আবার আগের মতোই হয়েছি। তাই? এবার ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। সামিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও সোফায় ঘুমিয়ে পড়লাম। বেডে 3 জন শুয়ে থাকা মুশকিল, তারপরেও সামিয়ার অপারেশনের রোগী। কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের প্রতিটা দিনের প্রতিটা ক্ষণ আমি সামিয়ার সেবা করেছি। তুলে খাওয়ানো, প্রতিদিন সকাল সন্ধ্যা ফ্রেশ করে দেওয়া, বাথরুমে নিয়ে যাওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, সব কিছু আমি নিজ হাতেই করেছি। তাকে সেবা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। তার ভালোবাসার কাছে আমার এই সেবা কিছুই নয়। কতটা ভালোবাসলে সত্যটা জানার পরেও ভালোবাসার মানুষটিকে সুখে রাখতে তার কথা শুনে পরিবার পরিজনকে ছেড়ে চলে যেতে পারে, সেটা সামিয়াকে না দেখলে বুঝতে পারতাম না। ঐশীকে ফ্রেশ করে দেওয়া, খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া আমিই করেছি। ঐশীর নানু নার্স রাখতে চেয়েছিলেন, কিন্তু আমি নিষেধ করে দেই।
ঐশীর নানু তার কাজের জন্য সিলেটে যেতেন, কাজ শেষ করে আবার আসতেন। সামিয়া এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, হাঁটতে পারবে, নিজ হাতে খেতে পারবে, আর কোনো সমস্যা হবে না। আগামীকাল ফ্লাইটে সিলেটে যাব। হাসপাতালের বিল পেমেন্ট করতে যে শুনলাম ঐশীর নানু আগেই পেমেন্ট করেছেন। আসলে লোকটা খুব ভালো, সামিয়ার কাছ থেকে শুনেছি। একটা অ্যাক্সিডেন্টে তিনি তার পরিবারকে হারিয়েছেন। এরপর থেকে তিনি তার কোম্পানি থেকে যত কিছু আয় হয় সব কিছু এতিমখানায় আর গরিবদেরকে দান করে দেন। এতিমদের জন্য তিনি একটা স্কুল খুলেছেন, যেটা তিনি নিজের টাকা দিয়ে পরিচালনা করেন। হাসপাতাল থেকে এয়ারপোর্টে আসলাম। ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরেই ফ্লাইট আকাশের বুকে উড়াল দিল। আমি আর সামিয়া পাশাপাশি সিটে বসেছি। ঐশী তার নানুর কোলে বসে আছে। ঐশীর খুশি দেখে কে নানুর কোলে বসে থেকে হাততালি দিচ্ছে আর বলতেছে, তুই মজা, আমরা পাতি হয়েছিলে, আকাশে উল্টেছিলে। ঐশীর হাততালি আর কথা শুনে ফ্লাইটের সকল যাত্রীর নজর ঐশীর দিকে। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে একেবারে তোমার মতোই হয়েছে। আমি মুচকি হেসে বললাম, দেখতে তো হবে মেয়েটিকার। কার আবার? আমার? শুধুই কি তোমার? সামিয়া আমার কাঁধে মাথা রেখে বলল, আমার আর আমার এই পাগল বরটার। কথা বলতে বলতে ফ্লাইটটা সিলেটে এসে ল্যান্ড করলো। ফ্লাইট থেকে নেমে শ্বশুরবাড়িতে আসলাম। রাতে ডিনার করে আমি আর সামিয়ার রুমে বসে আছি। আমার মেয়ে এসে বলল, মামুনি, আজকে আমি নানু ভাইয়ার কাছে থাকবো। ঐশীর কথা শুনে সামিয়া আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকলো, কারণ ঐশী কোনো রাতই সামিয়াকে ছাড়া থাকেনি আর থাকতেও চায় না। আমি ঐশীকে বললাম, ঠিক আছে মা, যাও, আর ভালোভাবে ঘুমাবে, কেমন? ঠিক আছে বাবাই। ঐশী রুম থেকে বের হয়ে যেতেই আমি সামিয়াকে বললাম, ঐশীর কথা শুনে এভাবে হা করে থাকার কারণ কি? আমার মেয়ে কোনোদিন আমাকে ছাড়া থাকে না, কিন্তু আজকে কি হলো ওর? আমি মুচকি এসে বললাম, আমাদের মেয়েও চাই তার বাবাই আর মামনি যেন একা একা কিছু টাইম অতিবাহিত করে। সামিয়া লজ্জামাখা হাসি দিয়ে বলল, তোমার শুধু দুষ্টুমি। সামিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ঐশী আর সামিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। শপিং শেষ করে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসলাম। পরের দিন সামিয়ার থানাতে গেলাম। সেখানে সামিয়ার রিজাইন লেটার জমা দিয়ে আসলাম, কারণ আমি আর চাই না সামিয়া জব করুক। ঘোরাফেরা করার মাধ্যমে কেটে গেল আরও এক সপ্তাহ। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সামিয়াকে বললাম, বাসায় যাবে কবে? আর কয়েকটা দিন থাকি এখানে, বাবাকে ছেড়ে যেতে মন চাইছে না। তোমার আম্মু খুবই অসুস্থ, এছাড়া শ্বশুর আব্বুকে না হয় আমাদের বাসায় নিয়ে যাই। সামিয়া কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, চলো বাবাকে বলে আসি। চলো। ঐশীর নানুর রুমে গেলাম। দেখি তিনি বসে থেকে ফাইল চেক করছেন। আমাদের দেখে ঐশী নানু বলল, কি হয়েছে মা তোমাদের? আব্বু, আমি সামিয়াকে নিয়ে যেতে যাচ্ছি। আমার কথা শুনে ঐশীর নানু কিছুটা চমকে উঠল আর চেহারাটা কেমন যেন হয়ে গেল। হয়তোবা সামিয়াকে যেতে দিতে তার মন চাচ্ছে না, তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কখন যাবে তোমরা? আমরা একাই যাব না, আপনাকেও সাথে নিয়ে যাব। আমি যেতে পারবো না বাবা, আমার অফিসে কাজ আছে। না আব্বু, তোমাকে ছাড়া আমরা যাব না। মা, বোঝার চেষ্টা কর, কালকে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর তোরা যা, আমি কাজ শেষ করে যেয়ে তোদের নিয়ে আসবো। ঠিক আছে তাহলে। সকালে নাস্তা করে আমি, সামিয়া আর ঐশী রুম থেকে বের হলাম। ঐশীর নানুর গাড়ি বাইরে অপেক্ষা করছে, আমাদের নামিয়ে দিয়ে আসবে। বাসা থেকে বের হওয়ার সময় ঐশীর নানু আমার হাত ধরে বলল, বাবা, আমি জানি সামিয়া আমার জন্ম দেওয়া সন্তান নয়, কিন্তু এই 4 বছর তাকে নিজের সন্তানের মতোই দেখেছি। কখনো তাকে না খাওয়ায়ে আমি নিজে খেতাম না। এই 4 বছরে কখনো কষ্ট পেতে দেইনি। আমি জানি সামিয়া আমার কাছে সারা জীবন থাকবে না, তার মা বাবা স্বামী সংসার আছে, আমি তাকে বাধাও দিব না। বলে কান্না করতে লাগলো। হয়তো সামিয়াকে ছেড়ে দিতে তার মন চাচ্ছে না। চোখের পানি মুছে আবার বলতে লাগলো, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তোমার কথা ভেবে প্রতি রাতেই কান্না করতো। বাবা, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, কখনো আর ছেড়ে দিও না। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দিব না বাবা, আপনাকে কথা দিলাম। এরপর সামিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামিয়ার বাবা সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মারে, কান্না করিস না, কান্না করিস না মা,
সেখানে তোর মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আছে, তারাও তোর জন্য অপেক্ষা করছে। তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? ঐশীর নানু সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি মেয়ে, আমি তোকে মাঝে মাঝে দেখতে যাব, কেমন? কান্না করিস না। যাই হোক, বাসা থেকে বের হয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি একটা রেড কালারের নিউ গাড়ি দাঁড় করানো। আমি কিছু বলার আগেই ঐশীর নানু আমার হাতে চাবি ধরিয়ে দিয়ে বলল,